সংসদ সদস্য হিসেবে শপথের দিন বিরোধী দলীয় সংসদ সদস্য যারা তারা কিন্তু দুটি শপথ নিয়েছেন। একটি হচ্ছে সংসদ সদস্য হিসেবে, আর অপরটি তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। বিএনপি কিন্তু বলার চেষ্টা করেছে যে যেহেতু সংবিধানে এখনও পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদ বলে কোনো শব্দ নাই, সুতরাং তারা সেই শপথটি নেয়নি। সেদিন কিন্তু জামাতে ইসলামীর নেতারা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেদিন কিন্তু তারা আজকের মতো এত সোচ্চার হননি যে রাষ্ট্রপতি এই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ পড়াতে পারবেন না। জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার যারা বসবে তাদের কাছে তাদের সবচেয়ে স্পষ্ট চাওয়া হচ্ছে যে নতুন করে জন্য কোনো আবার ফ্যাসিবাদের জন্ম না নেয়। হরমুজ স্ট্রেইট যেখান দিয়ে প্রায় 20% মতো তেল, গ্লোবাল তেল ওই পথ দিয়ে চলাফেরা করে, তো সেই জায়গাগুলো তো কিন্তু ইরান হিট করছে। টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক যারা ব্যস্ততার কারণে সংবাদপত্র দেখতে পারেননি, তাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন। আমাদের প্রধান খবরগুলোর বিশ্লেষণ করেন আমাদের সংশ্লিষ্ট সংবাদকর্মীরা। গঠিত হয়েছে নতুন সংসদ। তারা 2 বছরের একটা বিরতির পর সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে বৃহস্পতিবার। এটি আজকের লিড রিপোর্ট আমাদের। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী সাইফুল ইসলাম। আশা, আকাঙ্ক্ষা, চ্যালেঞ্জ, ভয়ভিত্তিক অনেক কিছুর, যে নৈরাশ্য কিন্তু কম নয়, যে জুলাই সনদ থেকে শুরু করে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, সেগুলো দীর্ঘ 2 বছর পর আপনি জানেন যে 2024 সালের যে নির্বাচন হয়েছিল সর্বশেষ, এবং সংসদ বসেছিল ওই বছরের 30 জানুয়ারিতে। একটি মাত্র অধিবেশন শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা ওই সংসদের কিন্তু ছন্দপতন দিতে হয়েছে। অর্থাৎ একটি গণঅভ্যুত্থানের পর সেই সরকার কিন্তু পরিবর্তন হয়েছিল, আওয়ামী লীগ সরকার পতন হয়েছিল। তারপর দীর্ঘদিন পর একটি জাতীয় সংসদ নির্বাচন হবে তবে একটি প্রত্যাশা ছিল সবার মাঝে। সেই প্রত্যাশার পর অবশেষে একটি সংসদ গঠিত হয়েছে, যার অধিবেশন শুরু বৃহস্পতিবার। এই বিষয়ে আমরা আজকের রিপোর্টে যেটি দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে এই সংসদের হাতে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ আছে, সংকট আছে, সম্ভাবনাও আছে। আমরা যদি শুরুতেই কিছু সম্ভাবনার কথা বলি, সেটি হচ্ছে যে 1990 সালের পরে বাংলাদেশের সংসদীয় যে ব্যবস্থা পুরোপুরি চালু হয়েছিল, তখনও কিন্তু মানুষের মাঝে একটি বড় ধরনের আশা এবং আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল। বিশেষ করে স্বৈরাচার এরশাদ পতনের পর তখনকার যে আন্দোলন ছিল, যে রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট ছিল, সেই জায়গা থেকে কিন্তু সংসদীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটি চালু হয়েছিল। সেটি কিন্তু আমরা খুব একটা ধরে রাখতে পারিনি। বারবার কিন্তু একটি বিভিন্ন কারণে ছন্দপতন ঘটেছে, কখনও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে, কখনও সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণে। তো সেই জায়গা থেকে এবারও ঠিক পরপর 3টি বিতর্কিত এবং একতরফা নির্বাচন, রাতের ভোট হওয়ার পরে এবার যে একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে কিন্তু মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফের মনে হয় বাংলাদেশ একটি গণতান্ত্রিক পথে সঠিকভাবে হাঁটবে। অনেকেরই এমনটি কিন্তু প্রত্যাশা কিংবা আশা আছে। আবার এই আশার মাঝে কিন্তু নানান হতাশার খবরও আছে। সেই হতাশার খবর যদি আপনি একটু আগে বলছিলেন যে হতাশার খবর আছে, হতাশার খবর হচ্ছে যে যারা রক্তক্ষয়ী সংগ্রাম এবং জীবনদানের মাধ্যমে এই অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের সেই যে আকাঙ্ক্ষা পরিবর্তনের দ্বারাই বাংলাদেশ ফিরবে, সেই যে জুলাই সনদ, সেই জুলাই সনদ বাস্তবায়নকরণে এক ধরনের একটা টালমাটাল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের মাঝে। বিশেষ করে আমরা দেখেছি যে সংসদের শপথের দিন, সংসদ সদস্য হিসেবে শপথের দিন বিরোধী দলীয় সংসদ সদস্য যারা তারা কিন্তু দুটি শপথ নিয়েছেন। একটি হচ্ছে সংসদ সদস্য হিসেবে, আর অপরটি তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। বিএনপি কিন্তু বলার চেষ্টা করেছে যে যেহেতু সংবিধানে এখনও পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদ বলে কোনো শব্দ নাই, সুতরাং তারা সেই শপথটি নেয়নি। সেক্ষেত্রে অনেকের মনে এক ধরনের ধারণা তৈরি হয়েছে, তাহলে কি বিএনপি তার কমিটমেন্ট কিংবা জুলাই সনদ থেকে সরে এসেছে? বিষয়টি কিন্তু একেবারেই যে সরে এসেছে এটা বলাটাও খুব বেশ মুশকিল। আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ আমরা যখন কথা বলছি তার কিছুক্ষণ আগেও স্বরাষ্ট্রমন্ত্রী একটি জায়গায় কথা বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বিএনপি পালন করবে, শুধুমাত্র তাদের যে নোট অফ ডিসেন্ট ছিল, তাদের যে আপত্তির জায়গা ছিল, সেই জায়গা বাদে। সেক্ষেত্রে আমরা আশা রাখতে চাই যে ভালো কিছু হবে। তারা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তারা তাদের নোট অফ ডিসেন্টগুলো এক্সারসাইজ সেটা করতেই পারে। কিন্তু যদি যে জুলাই সনদকে যে তার স্পিরিটকে কমপ্লিটলি ইগনোর করা হয়, সেটা হবে দুঃখজনক। আর চ্যালেঞ্জের মধ্যে আরও কিছু চ্যালেঞ্জের কথা আপনি
না, চ্যালেঞ্জের মধ্যে তো বেশ কিছু জিনিস রয়েছে। এবারের নির্বাচনে বড় দুটি দলই, বিশেষ করে বিএনপি নেতৃত্বাধীন যে জোট এবং জামাত নেতৃত্বাধীন যে জোট, তাদের মূল স্লোগানই ছিল কিন্তু দেশকে অর্থনৈতিক মুক্তি দেওয়া এবং মানুষের মাঝে এক ধরনের সুশাসন প্রতিষ্ঠাতা করার যে লড়াই, সেই জায়গা থেকে তারা কিন্তু বিভিন্ন কমিটমেন্ট দিয়েছেন। তো এবার এখনও পর্যন্ত ভোটের পরে যেহেতু আমরা 1 মাস এখনও পার হয়নি, সংসদ এখনও নতুন অধিবেশন মাত্র শুরু হচ্ছে, সরকারেরও 1 মাস মেয়াদ পার হয়নি, আমরা আইন শৃঙ্খলা প্রস্তুতিতে ব্যাপক উন্নতি সেটা কিন্তু খুব একটা বলতে পারি না। বিশেষ করে যে পরিবর্তনের কথা বলে সরকার ক্ষমতা এসেছে, আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে দেখেছি যে সে মপতন্ত্র কিন্তু এখনও পর্যন্ত চালু রয়েছে। গতকাল আমরা চুয়াডাঙ্গায় দেখেছি আপন 2 ভাই নেহাতের খবর হওয়ার ঘটনা। এরকম বেশ কিছু ঘটনা, প্রতিদিন শিশু ধর্ষণের ঘটনা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। সেই জায়গা থেকে কতটুকু সুশাসন দিতে পারবে, এক্ষেত্রে যে শুধুমাত্র আমরা সরকারি দলকে দায়ী করবো তা না, সরকারি দল সঠিকভাবে কাজ করতে পারছে কিনা তাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য বিরোধী দল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেক্ষেত্রে বিরোধী দল কি শুধুমাত্র তর্কের খাতিরে তারা তর্ক করবে, সংসদ বর্জন করবে, ওয়াকআউট করবে, নাকি কার্যকর একটি বিরোধী দলের ভূমিকা পালন করবে, সেটি আমাদেরকে দেখতে হবে। এমনিতে এখন পর্যন্ত বডি ল্যাঙ্গুয়েজ বলি যা বা আপনার প্রত্যাশা কি, বা আপনি কি অ্যান্টিসিপেট করছেন যে বিরোধী দলের যে রোলটা এটা কতটা শক্তিশালী হবে? দেখেন, আমরা তো আসলে যেটি প্রত্যাশা করছি, এবং যেহেতু একজন রাজনৈতিক সংবাদকর্মী হিসেবে আমি তো রাজনৈতিক নিউজ কভারেজ করি, সুতরাং আমার চোখে যেটি ধরা পড়েছে এখন পর্যন্ত সেটি হচ্ছে গত 3 নির্বাচনের সময় যেমন গৃহপালিত বিরোধী দল ছিল, যেটাকে বলা হয় Exactly. জাতীয় পার্টিকে, এবারের যে জামাত জোটের যে যারা সংসদ সদস্য আছেন তাদেরকে গৃহপালিত বলে কেউ মনে করছেন না। সেক্ষেত্রে সরকার যদি কোনো ভুল করার চেষ্টা করে কিংবা সঠিক পথে না থাকে, তাদেরকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য এবং তাদেরকে সঠিক পথে আনার জন্য যে ধরনের প্রচেষ্টা, সেটা কিন্তু বিরোধী দল করবেন। আজকেও জামাতের আমির এবং যিনি বিরোধী দলের নেতা শফিকুর রহমান সংবাদ সম্মেলনে বলেছেন যে প্রয়োজনে তারা রাজপথে থাকবেন, বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিরোধিতা করবেন, সরকারের ভালো কাজে সহযোগিতা করবেন, প্রয়োজনে তারা আদালতেও বিভিন্ন ইস্যুতে লড়বেন। তারা তো জাতীয় সরকারেরও একটা এক্সপেকটেশন ব্যক্ত করেছিলেন যে সবাই মিলে সরকার গঠন করবে, যেটি আবার বিজয়ীরা একসময় প্রত্যাখ্যান করেছে। প্রথম দিনের কর্মসূচিতে উল্লেখযোগ্য কিছু যদি প্রথম দিনের কর্মসূচির সংসদীয় যে রীতি, সেই রীতি অনুযায়ী স্পিকার নির্বাচিত হবে, ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার যে বিষয়টি রয়েছে, সেটি সংসদীয় কমিটি আছে যেগুলো সভাপতি, সেটি নির্বাচিত হবে, এটি স্বাভাবিক প্রক্রিয়া। এখানেও একটু সমস্যা আছে, সেটি হচ্ছে যে বিরোধী দলের কাছ থেকে কিন্তু ডেপুটি স্পিকার নাম চাওয়া হয়েছিল। তারা বলেছেন যে ডেপুটি স্পিকার তারা কোনো দলের কিংবা সরকারি দলের বিশেষ করে কোনো চাওয়ার ক্ষেত্রে তারা প্রাধান্য দিচ্ছে না। বিশেষ করে জুলাই সনদে যে বিষয়গুলো আছে, সেখানে তারা এমনিতেই একজন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন। জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন হোক, বিরোধী দল সেটি চাচ্ছে। সব মিলিয়ে রাষ্ট্রপতির ভাষণ নিয়েও, রাষ্ট্রপতি তো আওয়ামী লীগের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি, তার ভাষণ দেওয়া নিয়ে বিরোধী দলের প্রচণ্ড আপত্তি রয়েছে। আগামীকাল পরিস্থিতি কোন দিকে যাবে, রাষ্ট্রপতির যে ভাষণ, সে ভাষণের সময় বিরোধী দল ওয়াকআউট করতে পারে সেরকম একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সব মিলে কী প্রস্তুতি দাঁড়ায় তার জন্য আমাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে দেখার জন্য। দর্শক, আমার সঙ্গে আছেন আমার সহকর্মী সাদমান তাহমিদ। তিনি জুলাই গণ অভ্যুত্থানে নিহত 1 শহীদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তাদের যে প্রত্যাশা যে নতুন সংসদ থেকে, নতুন সরকারের কাছ থেকে, এগুলো আমরা তার কাছ থেকে শুনি। তাদের মূল চাওয়া হচ্ছে যে এই 2024 জুলাই গণ অভ্যুত্থানে যেসব প্রায় হাজার খানেক মানুষ তাদের জীবনদান করেছে বাংলাদেশের কথা বলার অধিকারের জন্য, বাংলাদেশের নতুন করে গড়তে চাওয়ার অধিকারের জন্য, তো তাদেরই এরকম একজন সৈকত মোহাম্মদপুরের, সে মাত্র সদ্য এইচএসসি দিয়ে পাশ করে বেরিয়েছিল, বাবার দোকানে ছিল, দোকান থেকে বের হয়ে যখন জানতে পারে তার ভাই, তার এক বন্ধু আর কি যখন মারা যায়, ইনজুর্ড হয়, এর পরবর্তীতে সে আসলে আর বাসায় থাকেনি, সে তার মাকে বলে বের হয়ে গিয়েছিল। এটাই জানতে পেরেছি আমরা তার বোনের সাথে কথা বলে। তো বের হয়ে যাওয়ার কিছুক্ষণের পরেই তার পরিবার জানতে পারে আর নাই। তো এরপরই আসলে এই পুরো ব্যাপারটা যদি বলতে চাই, ব্যাপারটা আসলে খুবই স্পর্শকাতর, খুবই আবেগ আপ্লুত করে দেওয়ার মতো। মাত্র এইচএসসি দিয়ে পাশ করা একটা ছেলে, সে যখন মিছিলে থাকে, এরকম তার পরিবার দাবি করছে যে তাকে মিছিলে আসলে অগ্রভাগে তাকে স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল এবং তাকে টার্গেট করে মারা হয়েছে। সেই মোহাম্মদপুরের এক পুলিশ সদস্যের প্রতি আসলে তাদের অভিযোগ, যেটা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলে সেই মামলাটি এখনও বিচারাধীন আছে। তো আমরা তার
বোনের সাথে, তার বড় বোনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে তাদের আসলে নতুন সংসদের প্রতি তাদের প্রথম প্রত্যাশা হচ্ছে যে বিচার। জুলাই গণহত্যার বিচার। জুলাই যে গণহত্যায় আসলে এত এত বাচ্চা, ছেলেপেলে থেকে শুরু করে সকল বয়সী, সকল শ্রেণীর মানুষজন জীবন দিয়েছে, তাদের যে হত্যা, এই যে গণহত্যার বিচার এবং বিচার কার্য যেন অব্যাহত থাকে। এবং তারা বিভিন্ন সময়, এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এখনের সময় পর্যন্ত আমরা বারবার দেখে আসছি, তারা বিভিন্ন সময় দাবি করে আসছেন। হলো যারা অপরাধ করেছে তাদের বিচার ধরলাম হয়ে গেল, তো যে আশায় এই মানুষগুলো প্রাণ দিয়েছে, বেশিরভাগই তরুণ, সে বিষয়ে পরিবারগুলোর কোনো চাওয়া বা বক্তব্য আছে? হ্যাঁ, তাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যেন এই পার্লামেন্ট আর কি, যে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যে নির্বাচন এবং নির্বাচনের পর যে পার্লামেন্টে আসলে জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার যারা বসবে, তাদের কাছে তাদের সবচেয়ে স্পষ্ট চাওয়া হচ্ছে যে নতুন করে যেন কোনো, তাদের ভাষায় নতুন করে যেন কোনো আবার ফ্যাসিবাদের জন্ম না নেয়, এবং নতুন করে যেন কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি না হয়। একটা জবাবদিহিতামূলক, একটা গণতান্ত্রিক উত্তরণ, যেটা বাংলাদেশের মানুষ সবসময় স্বপ্ন দেখে আসছে, তা যেন নিশ্চিত হয়। এবং যেই মেম্বার অফ পার্লামেন্ট, তাদের কাছে তাদের এটাই চাওয়া যেন তারা মানুষের প্রতি মানবিক হয়, মানুষের জন্য কাজ করে। তারা আসলে মানুষের প্রতিনিধিত্বই করছে। তো মানুষের জন্য যেন তারা সবভাবে, পলিসি মেকিং এর জায়গা হোক অথবা ইন্ডিভিজুয়ালি হোক, তারা যেন মানুষের জন্য কাজ করে যায়, এটা তাদের স্পষ্ট চাওয়া। এবং নতুন করে যেন আবার কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসে, এটা তারা, এই দাবিটার কথা তারা বারবার জানিয়েছেন। দর্শক, রাষ্ট্রপতির ভাষণ, ডেপুটি স্পিকার নিয়োগ, জুলাই সনদ, সব কিছু মিলিয়ে প্রথম যে সংসদ বসতে যাচ্ছে এই সরকার এই নির্বাচনের পরে, বেশ শক্ত অবস্থানে বিরোধী দল জামাতে ইসলামী, তারা আর বিএনপি একসময়ের মিত্র, তারা এখন কিন্তু বেশ মুখোমুখি অবস্থানে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর জনাব মনির হোসেন লিটন। লিটন ভাই, ধন্যবাদ আপনাকে। আমাদের এই যে আজ যে সংসদ অধিবেশন বসছে, ত্রয়োদশ জাতীয় সংসদ, এই সংসদ নিয়ে মানুষের একটু চিন্তা ভাবনা ভিন্ন রকমের ছিল। কারণ একটি গণ আন্দোলনের মুখে একটি সরকারের পতন হয়েছে, পরবর্তীতে প্রায় দেড় বছর কেটে গিয়েছিল একটি নির্বাচনের জন্য। সেই নির্বাচনে বড় একটি রাজনৈতিক দল, যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে বলা চলে, আওয়ামী লীগ, তারা অংশ নিতে পারেনি। তাদের অনুপস্থিতিতে এখন আরেকটি বড় দল বিএনপি এবং জামাতে ইসলামী, তারাই সরকারি দল এবং বিরোধী দল। অনেকের ধারণা ছিল যে এই দুইটি দল যেহেতু অতীতে একই জোটে ছিল, মিত্র ছিল, সুতরাং আগামীতে এই সংসদটি সুন্দর করে চলবে, যে নতুন সংসদটি তৈরি হয়েছে সেটি ভালোভাবে চলবে। তবে গত কিছুদিন যাবতই জামাতে ইসলামীর পক্ষ থেকে যেসব কথাবার্তা বলা হচ্ছিল, বিশেষ করে কয়েকটি ইস্যু নিয়ে, সংসদে সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন এবং প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। এটি সংবিধানেই বর্ণনা করা আছে যে সংসদ কিভাবে পরিচালিত হবে সেই অংশে। তো সেই হিসেবে রাষ্ট্রপতি আজ যে সংসদটি অধিবেশন বসছে সেখানে প্রথমেই তিনি ভাষণ দেবেন। কিন্তু জামাতে ইসলামী গত কয়েকদিন যাবৎ ধরেছে, আমি ধরেছে শব্দটি বললাম, এর কারণটি একটু ব্যাখ্যা করছি। সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি যেহেতু আওয়ামী লীগের নির্বাচিত ছিল, স্বৈরাচারের দোসর ছিল তাদের ভাষায়, সুতরাং এই রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই। আমি ধরেছে শব্দটি বলেছিলাম এই কারণে যে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হওয়ার পর যে সরকারটি ক্ষমতা গ্রহণ করেছিল, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের, সেই ডক্টর ইউনূসের এবং তার উপদেষ্টা মণ্ডলীর শপথ পাঠ করিয়েছিলেন সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রপতি। সেদিন কিন্তু জামাতে ইসলামীর নেতারা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেদিন কিন্তু তারা আজকের মতো এত সোচ্চার হননি
যে রাষ্ট্রপতি এই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ পড়াতে পারবেন না, সেদিন তারা এই কথা বলেননি। এমনকি গত প্রায় 1.5 বছরে যতগুলো অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো অধ্যাদেশ জারি করেছে, সংবিধান মেনে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হয়েছে। অধ্যাদেশগুলি জারি করেছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা নন। কিন্তু তখনও তারা এই প্রশ্ন তোলেনি যে কেন এই রাষ্ট্রপতি অধ্যাদেশ মানি না, মানি এরকম না বা কিছু তারা এগুলি বলেননি। বলেননি। হঠাৎ আজ তারা বলছেন যে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াটা অনৈতিক। তারা এই কারণে সম্ভবত যে ইঙ্গিতটি পাওয়া যাচ্ছে, বুধবার জামাতে ইসলামীর যে সংসদীয় দলের বৈঠক ছিল, শুধু জামাতে ইসলামী না, বিরোধী দল হিসেবে তাদের জোটের সদস্যরাও ছিলেন। সেই বৈঠকের পর জামাতের আমির, যিনি বিরোধী দলের নেতা, তিনি সাংবাদিকদের জানিয়েছেন ব্রিফিংয়ে যে কাল তারা রাষ্ট্রপতির ভাষণের সময় কি করবেন সেটি যারা উপস্থিত থাকবেন তারাই দেখতে পাবেন। অর্থাৎ তিনি ইঙ্গিত করেছেন যে হয়তোবা প্রথম দিনের সেই প্রথম অংশটিতেই তারা ওয়াক আউট করবে। যদিও সংসদে ওয়াক আউট একটি স্বাভাবিক ঘটনা, এটি সরকারি দলের কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর একটি স্বাভাবিক প্রক্রিয়া সংসদে, এটি ঘন ঘনই হয় অনেক সংসদেই। অতীতে কখনো রাষ্ট্রপতির ভাষণে ওয়াক আউটের ঘটনা এইভাবে ঘটেনি। তো এই প্রথমবার যদি ওয়াক আউট তারা করে, সেটি তাদের ক্ষেত্রে প্রথম হবে। আমরা দেখেছি যে আসলে বিরোধী দল বলতে কি বোঝায়। জামাতে ইসলামীর নেতৃত্বে যে বিরোধী দল, তাদের নেতৃত্বে বিরোধী দল এই কারণেই বলতে হচ্ছে যে তাদের এই বিরোধী দলে এনসিপি আছে, তাদের এই বিরোধী দলে আরও কয়েকটি দল রয়েছে। এই বিরোধী দল অতীতে কখনো সংসদে অত বড় আকারে বিরোধী দল হওয়ার সুযোগই পায়নি। প্রধান বিরোধী দলই হতে পারে, প্রমিনেন্স পায়নি, প্রধান বিরোধী দলই হতে পারেনি। জামাতে ইসলামীর অতীতে সর্বোচ্চ আসন ছিল 18টি এবং তাদের সংরক্ষিত আসনের 2 নারী আসন সহ 1991 সংসদে তাদের সংসদ সদস্য ছিল 20 জন বা 20 জন। তাদের চাইতে বেশি সংসদ সদস্য ছিল জাতীয় পার্টির, আর প্রধান বিরোধী দল হিসেবে তো তখন আওয়ামী লীগ ছিল। সুতরাং তারা কখনোই প্রধান বিরোধী দল হওয়ার সুযোগ পায়নি। আমার ব্যক্তিগত মত যে বিরোধী দলের ভূমিকা কি, সেটি সম্ভবত জামাতে ইসলামী এখনো বুঝে উঠতে পারেনি। কারণ জাতীয় সংসদ হচ্ছে সংবিধান মেনে চলার একটি প্রতিষ্ঠান, গণতান্ত্রিক একটি প্রতিষ্ঠান। সেখানে বাদানুবাদ হবে, আলোচনা হবে, প্রতিবাদ হবে, অনেক কিছুই হবে, কিন্তু কি নিয়ে প্রতিবাদ করতে হবে সেটি সম্ভবত তারা গুলিয়ে ফেলছে। আরেকটি অংশ তারা জুড়ে দিয়েছে, সেটি হচ্ছে যে সরকারি দল বিএনপি ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দিতে চেয়েছিল, তাদের কাছ থেকে নামও আহ্বান করেছিল, কিন্তু এখন পর্যন্ত বিরোধী দল এতে সাড়া দেয়নি, তারা সরকারি দলকে কোনো নাম দেয়নি। এই প্রসঙ্গে যখন বুধবার সাংবাদিকরা জামাতের আমিরকে প্রশ্ন করেন, তিনি এর জবাবে বলেছেন যে জুলাই সনদ নিয়ে সরকারি দল কি করছে সেটি তারা দেখতে চায়। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন যদি হয় তাহলে তারা ডেপুটি স্পিকারের পদটি নেবেন, তা না হলে নেবে না। কারণ তাদের মতে যে এটি যদি নেয় তারা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়াই, তাহলে এটি সরকারি দলের আনুকূল্য বা দয়া গ্রহণ করছেন বলে মানুষ মনে করতে পারে। সেটি একটি অবস্থান হতেই পারে একটি দলের, এবং এটি নিয়ে খুব বেশি রকমের যে কিছু হবে বলে আমার মনে হয় না। এমনকি এটিও হতে পারে যে শেষ পর্যন্ত গণতন্ত্রের, বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে তারা সেই পদটি নিতেও পারে। কারণ এরই মধ্যে আমরা বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে বুঝতে পারছি যে জামাত ইসলামী কোনো সরকারি পদ ছাড়তে রাজি না। কয়েকদিন আগেই, 2 দিন আগেই যে একটি খবর এসেছে, জামাতে ইসলামীর আমিরের যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তাকে যেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র মন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদায় তাও বানানো হয়, সেই জন্য তিনি চিঠি দিয়েছেন। সুতরাং তিনি সরকারেরই অংশ বলে মনে করেন, যে সরকার যা যা সুবিধা পায় সেটি তাদের প্রাপ্য, এরকম একটি অনুভূতি তাদের মধ্যে হয়েছে। অর্থাৎ বিরোধী দল আর সরকারি দলের মধ্যে যে একটা পার্থক্য আছে, ব্যবধান আছে, সেটি সম্ভবত তারা এখনও অনুভব করছে না।
তবে আমার বিশ্বাস যে সংসদ শুরু হলে ধীরে ধীরে তারা এটি বুঝতে পারবে। সংসদীয় কার্যক্রমে যখন নাকি ভালোভাবে প্রবেশ করবে তখন বুঝতে পারবে যে আসলে সংসদ কী জিনিস, সেখানে কি নিয়ে কতটুকু প্রতিবাদ করা যায় সেটিও তারা বুঝে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে পার্লামেন্টারি কমিটি যেগুলো অত্যন্ত ইনস্টিটিউট হিসাবে খুব শক্তিশালী, সেখানে কি ঘটতে যাচ্ছে? এটি একটি আমাদের একটি প্রচলিত কার্যপ্রণালী বিধি অনুযায়ী আমাদের দেশের যে মন্ত্রণালয়গুলি আছে সেগুলির স্থায়ী কমিটি হবে, প্রত্যেকটি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি হবে। এছাড়াও আরও বেশ কয়েকটি কমিটি হয়, অর্থ সংক্রান্ত কমিটি, এই ধরনের কয়েকটা কমিটি হয়। তো অতীতে কখনোই বিরোধী দলের কাউকে সভাপতি করার নজির আছে, একেবারেই যে নেই তা নয়। গত আওয়ামী লীগ সরকারের সময় তারা বিরোধী দল, অনেকে হয়তো বলবে না, তাদেরই মহাজোটের শক্তি, যারা নিজেদেরকে বিরোধী দল বলতো, সেই জাতীয় পার্টিকে একটি তাদের জাসদের হাসানুল হক ইনু ছিলেন একটি কমিটির সভাপতি, এরকম দুটি কমিটির সভাপতি করা হয়েছে। তবে এটি সাধারণত সভাপতিগুলি সরকারি দলের কাছ থেকে হয়ে থাকে। এছাড়া 9 সদস্যের কমিটিগুলি হয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সেখানে বিরোধী দলের সদস্যরাও থাকেন, সংখ্যায় কম থাকেন তারা। সেখানে একটি সম্ভবত 3 জন, কমপক্ষে 3 জন থাকেন বিরোধী দলের, আর 6 জন থাকেন সরকারি দলের, বা 5 জন 4 জন, এরকমভাবে ভাগাভাগি করা থাকে। তো অতীতে এই স্থায়ী কমিটিগুলির সভাপতি হতেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি যদি সংসদ সদস্য হয়ে থাকেন। পরবর্তীতে সেটি এই বিধানটি একটু পরিবর্তন করে এমন করা হয়েছে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর বাইরের অন্য কোনো সংসদ সদস্য সেই কমিটির সভাপতি হবেন, এবং মন্ত্রী বা প্রতিমন্ত্রী যারা আছেন ওই মন্ত্রণালয়ের, তারা সদস্য হবেন। সেই মন্ত্রণালয়, এই কমিটিগুলি করার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। সরকার চাইলে প্রথম অধিবেশনেও করতে পারে, দ্বিতীয় অধিবেশনেও করতে পারে, পর্যায়ক্রমে করতে পারে। তবে মোটামুটি আমরা দেখেছি যে অল্প সময়ের মধ্যে সবগুলি কমিটি করে ফেলা হয়। প্রথম অধিবেশনে না হলেও দ্বিতীয় অধিবেশনের মধ্যে সবগুলি কমিটি করে ফেলা হয়। এবং এই কমিটিগুলিতে ঘুরিয়ে ফিরিয়ে, যেহেতু অনেকগুলি কমিটি, আমাদের 39টি সম্ভবত মন্ত্রণালয়, 39টি বা 36টি মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলিতে ঘুরিয়ে ফিরিয়ে 9 জন করে দিলে মন্ত্রী প্রতিমন্ত্রীর বাইরে ওনারাও সংসদ সদস্য, ওনাদের সহও যদি ধরি, তাহলে 350 সংরক্ষিত নারী, কেউ কেউ একাধিক মন্ত্রণালয়ের সদস্য হন। সেই হিসেবে সেই বিরোধী দলের সদস্যরা কোনো না কোনো স্থায়ী কমিটির সদস্য হবেনি। ফাংশনাল হওয়া উচিত। জি, ফাংশনাল হওয়ার ক্ষেত্রে বিষয়টা দাঁড়ায় হচ্ছে যে কমিটির যে সভাপতি এবং সদস্যরা আছেন তারা কতটা ফাংশনাল করতে পারছেন এইটার উপর। আবার অনেক সময় হয় যে মন্ত্রণালয়ের কমিটি, ওই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা কতটা প্রভাবশালী, এইটার উপরও অনেক কিছু নির্ভর করে। কারণ যেই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রচণ্ড রকমের দাপটশালী বা প্রভাবশালী, সেখানে দেখা যায় যে মন্ত্রণালয়গুলি খুব বেশি কিছু করতে পারে না। আসলে মন্ত্রণালয়গুলির স্থায়ী কমিটিগুলির কাজ হচ্ছে মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা এক ধরনের, এবং পর্যবেক্ষণে তারা যদি কোনো অনিয়ম পায়, কোনো ত্রুটি পায়, বা অতীতেরও কোনো কিছু পায়, তাহলে সেটা সংসদকে জানাতে পারে। তারা মন্ত্রণালয়কে কোনো নির্দেশ দিতে পারে না, তারা পরামর্শ দিতে পারে। সেই পরামর্শ মন্ত্রণালয় বা ওই মন্ত্রণালয়ের মন্ত্রী রাখবেন কি রাখবেন না, সেটি তাদের বিষয়। সুতরাং স্থায়ী কমিটি কখনো মন্ত্রণালয়কে কোনো নির্দেশ দিতে পারে না, কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে মন্ত্রণালয়কে এই করতে হবে ওই করতে হবে। তবে পরামর্শ দিতে পারে, ওয়াচডগের মতো থাকে। ওয়াচডগ আসলে। তো সেখানে ভয়টা ওই জায়গায় মন্ত্রণালয় বা মন্ত্রীরা যেটা ভয় পায় সেটি হচ্ছে যে তাদেরকে নির্দেশ দিতে না পারলেও তাদের কোনো অনিয়ম সম্পর্কে সংসদে অবহিত করতে পারে ওই স্থায়ী কমিটিগুলি। সংসদে যদি কোনো মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে কথা হয়, কোনো ঘটনা নিয়ে কথা হয়, সেটি সংসদে পুরো সংসদেই আলোচনার একটি সুযোগ তৈরি হয় জাতির সামনে। তো সেটি নিশ্চয়ই কোনো মন্ত্রণালয় চায় না, কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী চান না। এই কারণেই এই স্থায়ী কমিটিগুলির একটি শক্তিও রয়েছে, ওয়াচডগ হিসেবে একটা ভালো রকমের শক্তি আছে। তারা যদি, যেটি বললেন যে যদি ফাংশনাল হয়, আমরা দেখেছি যে একটি মন্ত্রণালয়ের সাধারণত কোনো স্থায়ী কমিটির কোনো বৈঠকই হয় না।
অতীতে একবার মাত্র হয়েছিল, সেটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নানান রকমের কেনাকাটা থাকে। এইসব নিয়ে অনেক সময় সংসদ সদস্যরা বাইরে কথাবার্তা বলেন যে আলোচনা হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, কিন্তু স্থায়ী কমিটিগুলি, এই প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কখনো বৈঠকেই প্রতিরক্ষাটা বসে না। ঐতিহাসিকভাবে বাংলাদেশে সবকিছুর ঊর্ধ্বে রাখার একটা যেহেতু আমাদের আরেকটি বিষয় হচ্ছে যে অনেক বড় বড় বিষয় জড়িত। আমাদের দেশে আরেকটি বিষয় হচ্ছে যে 1973 সালের পরে বা প্রথম সরকারের পরে কখনোই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য আলাদা কোনো মন্ত্রী দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী যিনি, তার অধীনেই, এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় রাষ্ট্রপতির অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকতো, এখনও আছে। এবারের যে মন্ত্রিসভা, সেখানেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধানমন্ত্রী নিজে, প্রধানমন্ত্রীর অধীনে আছে। সুতরাং যেটি বলছিলাম যে দাপটশালী বা প্রভাবশালী মন্ত্রী যদি কোনো মন্ত্রণালয়ে থাকেন, সেই স্থায়ী কমিটি আসলেই খুব একটা কার্যকর হয় না। ইরান যুদ্ধ, ইরান যখন প্রতিবেশী আরব দেশগুলোর আমেরিকান বেসকে অ্যাটাক করছে, আসলে নগর পোড়ালে দেবালয় এড়ায় না, এই অবস্থায় হয়েছে। বাহরাইন কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা রেজুলেশন এনেছে এইটিকে কন্ডেম করে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের কূটনৈতিক সাংবাদিক জনাব শেখ শাহরিয়ার জামান। আমরা তার কাছ থেকে একটু বিস্তারিত শুনি, বাংলাদেশ আসলে তার অবস্থান কি এই জায়গায়, এটিও তার কাছ থেকে শুনবো। ধন্যবাদ। আপনি যেটা বললেন যে নগর পুড়লে দেবালয় এড়ায় না, যুদ্ধ, এখনকার যুদ্ধ কিন্তু ঠিক ওই ব্যাটলফিল্ড না, এটা কিন্তু আরও অনেক বিস্তৃত হয়ে থাকে, যেটাকে বলে হাইব্রিড যুদ্ধ। সেটা ওই সাইবার ওয়ারও হতে পারে, আবার নিউ ইয়র্কের ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টারও হতে পারে, বা পৃথিবীর বিভিন্ন ক্যাপিটালেও বিভিন্ন ডিপ্লোম্যাটদের ছোটাছুটির মাধ্যমে হয়ে থাকে। তো এই একই ধরনের একটা জিনিস আমরা দেখি নিউ ইয়র্কে ইউএন হেডকোয়ার্টার একটা ঘটছে। আমরা সবাই জানি যে এই গত 28শে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যা রয়েছে, ইসরায়েল এবং ইউএস ইরানের উপরে হামলা চালাচ্ছে, ওই পাশে লেবাননের উপরে হামলা চালাচ্ছে, এবং এটা রিটালিয়েটরি অ্যাকশন হিসেবে ইরান, হেজবুল্লাহ তারাও কিন্তু পাল্টা আঘাত হানছে। তো এই আঘাত হানাটা শুধু কিন্তু ইসরায়েলের উপরে সীমাবদ্ধ না, গোটা মিডল ইস্টে ইউএসের বিভিন্ন ধরনের ইন্টারেস্ট রয়েছে। সে ফর এক্সাম্পল বেইজেস, ওদের 19টার মতো বেজ রয়েছে, বিভিন্ন তেল যে শোধনাগারগুলো ছিল, হরমুজ স্ট্রেইট, যেখান দিয়ে প্রায় 20% মতো তেল, গ্লোবাল তেল, ওই পথ দিয়ে চলাফেরা করে। তো সেই জায়গাগুলো তো কিন্তু ইরান হিট করছে। এই রেজলিউশন যেটার কথা আমরা বলছি, যেটা গত 10ই মার্চ বাহরাইন স্পন্সর্ড রেজলিউশন, সেখানে তারা ইরান যে বিশেষ করে গালফের যে 6টা কান্ট্রি, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, ওমান এবং ইউএই, এই 6টা দেশে যে আক্রমণ চালাচ্ছে বিভিন্ন জায়গায়, সেটাকে তারা এই রেজলিউশনের মাধ্যমে কন্ডেম করেছে। তারা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং সভরেন্টিকে ইনভোক করে তারা বলছে যে এটা তাদের অধিকার, যে এখানে তারা তাদেরকে আক্রমণ করা জন্য ইউএনের থেকে একটা বার আছে। তারপরে আরেকটা যেটা বলছে যে ইমিডিয়েটলি যেন ইরান এই আক্রমণটাকে বন্ধ করে, এবং আরেকটা পয়েন্ট যেটা আছে যে এই ধরনের আক্রমণ হলে তাদেরও অধিকার আছে যে তারা যেন রিটালিয়েটরি অ্যাকশন নিতে পারে ইরানের উপরে। তো এই মোটা দাগে এইখানে এই যে রেজলিউশনটা, সেখানে তারা যে শব্দগুলো ব্যবহার করছে, যে হেনিয়াস অ্যাক্ট, এই ধরনের অ্যাগ্রেসিভ, এই ধরনের শব্দ এইখানে ব্যবহার করেছে, স্ট্রংলি কন্ডেম করা হয়েছে ইরানকে। তো এই প্রেক্ষাপটে অবশ্যই এই রেজলিউশনটা সিকিউরিটি কাউন্সিল আমরা সবাই জানি যে 15 জন মেম্বার, 5 জন পার্মানেন্ট এবং 10 জন নন পার্মানেন্ট, যারা ইলেকশনের ভিত্তিতে ইউএন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হিসেবে জয়েন করে। তো এই রেজলিউশনটা যেটা হয়ে থাকে, ইউএনের সিকিউরিটি কাউন্সিলে একটা রেজলিউশন ওই মেম্বারগুলোই এনে থাকে। এইটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে এই কারণে যে এটা ওপেন করে দেওয়া হয়েছে, যারা নন মেম্বার, মানে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার না, তারাও এই রেজলিউশনে পার্ট হতে পারবে কো স্পন্সর হিসেবে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের একটা তো স্টেক এই যুদ্ধের ভিতরে রয়েছে, বিশেষ করে গালফে ইন্টারেস্ট, তাদের তেলের বিষয়, শ্রমবাজার, সব কিছু মিলিয়ে। কিন্তু এই রেজলিউশনের যে ওয়ার্ডিং এবং
এটাতে যে পক্ষ বিপক্ষ নেওয়া, সেগুলো সব দিকে যদি বিবেচনা করে ব্যালেন্সিং অ্যাক্ট এবং প্র্যাগম্যাটিজমের কারণে বাংলাদেশ এখন পর্যন্ত নিজেদেরকে এই রেজলিউশনের সাথে সম্পৃক্ত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ইন এ সেন্স তারা একটা নিউট্রাল অবস্থান নেওয়ার চেষ্টা করছে, যাতে করে তারা ইরানের পক্ষে বা বিপক্ষে অথবা গালফের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থানে তারা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।